আজকে একটু পর্যাবৃত্ত গতিটা দেখাবো। পর্যাবৃত্ত গতি, এখান থেকে খুবই একটা সহজ প্রশ্ন আসে, সাধারণত সরল দোলক দিয়ে আসে। ঠিক আছে, ওকে। তো সরল দোলকের ক্ষেত্রে একটু দেখাচ্ছি। সরল দোলকের গতি একটা হচ্ছে সরল দোলন গতির উদাহরণ। ঠিক আছে, তো অবশ্যই পর্যাবৃত্ত গতি এবং সরল দোলন গতি। তো সরল দোলকের একটু চিত্রটা যদি একটু দেখাই তোমাদের, যে এরকম থাকে, এরকম করে দুলে বব এইবার আবার তার ওজন কাজ করে খাড়া নিচের দিকে, এমজি ওজন। ঠিক আছে, তো এই পয়েন্টে যখন আসলো সে, এটা তার সাম্যাবস্থান, মনে করে x = 0 পজিশন। এই 0 পজিশন থেকে সে থিটা কোণে, মনে করে এটা সর্বোচ্চ বিস্তার বিন্দু, যে কোনো বিন্দু ধরতে পারো তুমি, সমস্যা নেই। তাহলে সে থিটা কোণে সরে গেছে, সেটা কোণে সরে গেছে। তাহলে এইটা যদি থিটা হয়, অনুরূপ কোণ হচ্ছে এটাও থিটা, অনুরূপ কোণ হচ্ছে এটাও থিটা। তাহলে এই ওজনের এই বরাবর উপাংশের নাম হচ্ছে mg cos থিটা। আমরা জানি থিটা ডিগ্রি কোণে উপাংশ হচ্ছে cos থিটা থাকে, আর তার লম্ব বরাবর উপাংশ, এই যে দেখো, এই যে লম্ব বরাবর এই উপাংশটার নাম আমি এই পাশে একটু টেনে লিখতেছি, mg sin থিটা। এই বরাবর উপাংশটা mg sin থিটা, mg cos থিটা এই বরাবর। এই mg cos থিটা উপাংশটি সুতার টান দ্বারা প্রশমিত হয়। যে সুতার সাহায্যে এই ববটা দুলছে, এটার টান দ্বারা হচ্ছে প্রশমিত হয়। ঠিক আছে, আর এখানে কার্যকরী বল হচ্ছে mg sin থিটা, কার্যকরী বল হচ্ছে mg sin থিটা। যে বলটা এই সরল দোলককে দোলাচ্ছে। ঠিক আছে, তো এই বলটা সবসময় সরণের বিপরীতে কাজ করে, এই বলটা সবসময় সরণের বিপরীতে কাজ করে। তাহলে আমরা এই জন্য লিখি যে F ইজিক্যাল টু হচ্ছে মাইনাস mg sin থিটা। ঠিক আছে, ত্বরণের বিপরীতে বা সরণের বিপরীতে কাজ করে। তাহলে F ইজিক্যাল টু ma ইজিক্যাল টু মাইনাস mg sin থিটা। অতএব a ইজিক্যাল টু মাইনাস g sin থিটা, মাইনাস g হচ্ছে sin থিটা। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, মাইনাস g থাকলো, sin থিটার মান যদি অতি ছোট হয়, থিটার মানটা যদি খুবই ছোট হয়, তবেই কিন্তু এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। থিটার মানটা খুবই ছোট, তাহলে কিন্তু এখানে একটা কার্ভের সৃষ্টি হবে না, তখন একেবারে খাড়া হবে। মনে করে এই বস্তুটা যেটা বিস্তার পয়েন্ট, এবং এটা একেবারে কাছাকাছি যদি হয়, থিটার মানটা মোটামুটি 4 ডিগ্রি বা তার চাইতে যদি ছোট হয়, তাহলে আমি sin থিটা যেগুলো লিখতে পারবো লম্বভাগ ত্রিভুজ। তো এটা কার্ভ তখন হবে না, কার্ভ এই যে কার্ভ একটা সৃষ্টি হয়ে যায়, তখন তো আমি লম্বভাগ ত্রিভুজ আর পাবো না। কখন পাবো? একেবারে যখন এই যে এই গোল আর এই গোলটা, মানে ববটা যখন একেবারে কাছাকাছি, অর্থাৎ বিস্তারটা যখন খুবই কম হবে, অল্প বিস্তারে, তখন আমি sin থিটার জায়গায় লিখতে পারবো লম্বভাগ ত্রিভুজ। তো এটা হচ্ছে, দেখো তো, এটা যদি থিটা হয়, খেয়াল করো, এটা থিটা হলে এটা লম্ব, তো লম্বটা কি হবে? x। তাহলে আমরা যেহেতু সরণ এই বরাবর আমরা সরণ নিচ্ছি, সরণটাকে x ধরেছি, আর অতিভুজ কত? অতিভুজ মানে সুতার দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, x ডিভাইড বাই l। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস g ডিভাইড বাই l ইন্টু x, a ইজ ইকুয়াল টু, ওকে। কখন লিখতে পারছি? যে থিটার মানটা যখন ছোট হয়, তখন sin থিটাকে আমি ওই সমকোণী ত্রিভুজের হিসাবে বিবেচনা করে আমরা কিন্তু এটা লিখতে পারলাম। এই কারণেই কিন্তু আমরা বলি সরল দোলন গতির ক্ষেত্রে বা সরল দোলকের ক্ষেত্রে বিস্তারটা একেবারে ছোট হতে হয়। বিস্তার বলতে আমরা বুঝবো সাম্যাবস্থান থেকে ওই ববের সর্বোচ্চ সরণটা কতটুকু, 4 ডিগ্রির মধ্যে থাকতে হয়। 4 ডিগ্রির মধ্যে থাকলেই এই সূত্রটা কিন্তু কাজ করে। ঠিক আছে, এবার দেখো হচ্ছে g ভাগ l ইজিক্যাল টু হচ্ছে ওমেগা স্কয়ার। g ভাগ l ইজিক্যাল টু কত? ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি g ভাগ l ইজিক্যাল টু 2 পাই ভাগ t হোল স্কয়ার। অতএব এখান থেকে পাবো আমরা হচ্ছে t ইজিক্যাল টু 2 পাই রুট ওভার l ডিভাইড বাই g। ঠিক আছে, 2 পাই রুট ওভার l ভাগ g। এটা সাদা গুজে লিখলে এরকম হয়। একটু মনে রাখবো, এই জিনিসটা একটু খালি মনে রাখবো। এখানে এটা পড়ানোর কারণ হচ্ছে যে আমরা এখানে t ইজিক্যাল টু পাইছি mg cos থিটা, আর সুতার টান যদি বের করতে বলে এই থিওরির মধ্যে থেকে, তাহলে আমরা t ইজিক্যাল টু mg cos থিটা বের করব, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে এইটা যদি কখনো লাগে, এই যে খেয়াল করো, জি ভাগ এল ইজিক্যাল টু কিন্তু ওমেগা স্কোয়ার, জি ভাগ এল ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার যদি আমাদের লাগে কখনো থিওরির ভিতর থেকে। আর একটা জিনিস কি, যেখানে কার্যকরী বল হচ্ছে মাইনাস এম জি সাইন থেটা, অথবা শুধুমাত্র এম জি থেটা, শুধুমাত্র এম জি থেটা, এম জি থেটা। একটু মনে রাখি আমরা, এটা মাইনাস এম জি থেটা, একটু মনে রাখি কার্যকরী বল কেন মাইনাস হচ্ছে, সরণের বিপরীতে কাজ করছে, ওই কারণে আমরা এম জি থেটা বলছি বা এম জি সাইন থেটা বলছি, মাইনাসটা। এই থেটাটা কখন লিখতে পারবো আমরা, আমরা লিখতে পারবো, এখানে লাল কালি দিয়ে লিখে দেখাচ্ছি, জি থেটা মাইনাস জি থিটা, এই যে মাইনাস জি থিটা লিখতে পারবো। কখন লিখতে পারবো, তখন থেটার মানটা খুবই ছোট হবে। এবং যখন আমি, খেয়াল করো কথাটা, সাইন থেটা লিখবো, তখন আমি কিন্তু থেটাটাকে ডিগ্রি হিসেবে চিন্তা করব। আর যখন থেটাটাকে আমি শুধু থেটা আকারে লিখবো, তখন কিন্তু রেডিয়ানে চিন্তা করব। ঠিক আছে, সাইনের সঙ্গে যখন থেটা আছে, তখন আমি বলবো হচ্ছে কোণ, ডিগ্রি এককে। আর যখন শুধু থেটা একা একা আছে, তখন আমি ডিগ্রিটা বলবো হচ্ছে রেডিয়ান এককে, তখন আমি রেডিয়ান এককে নিব। ঠিক আছে, পরীক্ষায় এরকম ভিতর থেকে প্রশ্ন আসে, একবার না দুইবার আসছে। তাহলে আমরা এইটা একটু সুন্দর করে এই থিওরিটা একটু স্টাডি করব, যাতে করে যদি আমাদের একটু ব্যতিক্রমী টাইপের প্রশ্ন আসে, তাহলে আমরা এখান থেকে যা যা চাই সেটা যেন আমরা বের করতে পারি। কার্যকারী বল, ঠিক আছে, কার্যকারী বল কিন্তু আবার এ ইজিক্যাল টু কি আরেকটা আছে কিন্তু, কার্যকারী বল এফ ইজিক্যাল টু কত, কে এক্স ও কিন্তু। সরল দোলকের ক্ষেত্রে কি, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স, শুধু যদি মান নাও তাহলে শুধুমাত্র কে এক্স, শুধুমাত্র যদি মান নিয়ে বিবেচনা করো, এটা প্রত্যয়নী বল, এটাও প্রত্যয়নী বল, এটাও কিন্তু প্রত্যয়নী বল। যখন আমাদের এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তখন আমরা হচ্ছে মাইনাস এম জি সাইন থেটা বা মান নিয়ে শুধু এম জি সাইন থেটা বের করতে পারি, মাইনাসও বের করতে পারি, মাইনাস ছাড়াও বের করতে পারি। যখন আমি প্রত্যয়নী বল কথাটা বলবো, তখন আর মাইনাস বের করার দরকার নেই। বা এম জি থেটা, সেটা কিন্তু রেডিয়ানে প্রকাশিত, শুধু থেটা যখন নিব। আর প্রত্যয়নী বল কিন্তু এটাও, যখন আমাদের সরণটা দেওয়া থাকবে কে এক্স, কে হচ্ছে তোমার বল ধ্রুবক, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক, এখানে হচ্ছে বল ধ্রুবক। ঠিক আছে, এই থিওরিটা আমরা একটু স্টাডি করবো সুন্দরভাবে, এটা আমি তোমাদের রেগুলার ক্লাসে পড়িয়েছি। তাহলে সরল দোলকের দোলন কালটা হচ্ছে, সরল দোলকের দোলন কালটা হচ্ছে টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি, টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি, এটা আমাদের সরল দোলকের দোলন কালের সমীকরণ। তো এখান থেকে আমরা তিনটা ব্যবহার করব জি এর মান নির্ণয়, জি এর মান নির্ণয়। ঠিক আছে, জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে যদি পেঁচায় প্রশ্ন আসে, তাতেও যেন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি, সেটা কিন্তু আমরা স্টাডি করছি, সেভাবে কিন্তু স্টাডি করছি। ঠিক আছে, তো দেখো তো, টি স্কোয়ার ইজ ইকাল টু 4 পাই স্কোয়ার এল ভাগ জি, তাহলে এখান থেকে জি এর মান পাবো হচ্ছে 4 পাই স্কোয়ার এল ডিভাইড বাই টি স্কোয়ার। বুঝতেই পারছো, টি মানে হচ্ছে দোলন কাল, দোলন কাল মানে একটি পূর্ণ দোলনের সময়, মনে যেন থাকে, পূর্ণ দোলনের সময়। মনে করো আমাদের অঙ্কের মধ্যে 100, 200, 5000, 10,000 টি দোলনের সময় দেওয়া আছে, সেখান থেকে দোলনকাল বের করতে হলে আমরা একটা দোলনের সময়টা বের করব। আমাদের জানা আছে দোলনকাল মানে হচ্ছে একটি পূর্ণ দোলনের সময়, এতগুলা দোলন দিতে সময় লাগে এত, তোমাদের এরকম মনে করো এনটি দেওয়া আছে, এনটি দোলনের জন্য সময় লাগে যে কোনো সময় টি, অতএব একটি দোলনের জন্য সময় লাগে ওই যে কোনো সময়কে আমরা যদি এন দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দোলনকাল টি ডিভাইড বাই এন। তাহলে আমরা যদি বলি একটু কথায়, যে সময় ভাগ হচ্ছে দোলন সংখ্যা, মোট সময়, দোলনকাল মানে হচ্ছে অনেকগুলা মনে করো পূর্ণ দোলন দেওয়া আছে সংখ্যা, মোট সময়কে যদি আমরা দোলন সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা দোলনকালটা পেয়ে যাব। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রশ্নের মধ্যে একটা পূর্ণ দোলনের সময় সব সময় দেওয়া থাকে না, অনেকগুলা পূর্ণ দোলনের সময় দেওয়া থাকে, তখন ওখান থেকে ওই সময় থেকে আমরা দোলন সংখ্যা দ্বারা ভাগ করে আমরা দোলনকালটা বের করে নিই। ঠিক আছে, পরীক্ষার হলে ঠান্ডা মাথায় আস্তে ধীরে করবা, নিজে যেটা পারফেক্টলি তুমি জানো সেটা অন্যের কখনো সাহায্য নিবা না, তাহলে তুমি নিজের প্রতি অবিচার করবা। যে তুমি যেটা জানো, পারফেক্টলি জানো, ভালোভাবে জানো, তারপরে পাশের জন ভুল লিখছে বা ওটা শুনে তুমি ভুল করার কোনো চেষ্টা করবা না, অথবা তুমি যেটা পারফেক্টলি জানো সেটা তুমি কারো কাছে জিজ্ঞাসাই করবা না, যেটা আমি তো পারফেক্ট জানি এটা। ঠিক আছে, আচ্ছা, এটা গেল।
ওকে, এখন এই এলটা কি? এলটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, এলটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য বা দোলক দৈর্ঘ্য। এলটা অনেক সময় সরাসরি দেওয়া থাকে, আবার অনেক সময় একটু ঘুরায় পেঁচায় দেওয়া থাকে। কিরকম? দোলক দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, দোলক দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য কিরকম? যে এল প্লাস হচ্ছে আর। এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য, অনেক সময় সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ দেওয়া থাকে, ববের ব্যাস দেওয়া থাকে, ঠিক আছে, ববের ব্যাসও দেওয়া থাকে, ব্যাস বা ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ, ব্যাস দেওয়া থাকলে দুই দ্বারা ভাগ করে আমরা ব্যাসার্ধ দেবো। কিরকম? আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের, এই যে এইটা, যে এই যে এখানে হচ্ছে ঝুলন বিন্দু, এইটুকা দূরত্ব কে বলা হয় এল। আর এই যে আমার দেখো তো, এই যে ববের ব্যাস, এই যে ছোট হাতের আর, এইটুকা, এই যে এই ব্যাস যদি দেওয়া থাকে, এইটুকার নাম হচ্ছে আর। আমি এটা হচ্ছে এটা টান দিলাম, মাঝখান দিয়ে টান দিয়েছি, ঠিক আছে, সুতার দৈর্ঘ্য। তাহলে কোনো অঙ্কের মধ্যে যদি সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কার্যকারী দৈর্ঘ্যটা লিখবো হচ্ছে এল প্লাস আর দিয়ে বের করে নিব, ঠিক আছে, সবকিছু মিটারে নিব আমরা। ওকে, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো অঙ্কের মধ্যে কার্যকারী দৈর্ঘ্য টৈর্ঘ্য উল্লেখ করা একেবারেই না থাকে, তাহলে ওই সুতার যে দৈর্ঘ্যটা, ওইটাই হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য হিসেবে আমরা বিবেচনা করব। আবার বলছি, যদি অঙ্কের মধ্যে ববের ব্যাস বা ব্যাসার্ধ সুতার দৈর্ঘ্য উল্লেখ না থেকে বা অঙ্কের ভিতর না চাই, তাহলে আমরা কিন্তু যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা সুতার দৈর্ঘ্য দেওয়া থাকলে ওটাকেই আমরা কার্যকরী দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করব। কিন্তু অঙ্কের মধ্যে যদি উল্লেখ থাকে সুতার দৈর্ঘ্য, ববের ব্যাস বা ব্যাসার্ধ, তখন কিন্তু কার্যকরী দৈর্ঘ্যটা বের করে নিব। অথবা কার্যকরী দৈর্ঘ্য যদি দেওয়া থাকে বা বের করে নিয়ে ওখান থেকে আমরা ছোট হাতের এল বলে সুতার দৈর্ঘ্য বা কার্যকরী কি বলে ববের ব্যাসার্ধটা আমরা বের করতে যদি বলে, তাহলে আমরা ধরে নেব এইটা। এটা ভুল হওয়ার কোনো কথা না, ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো, 9-10 থেকে পড়ে আসতেছো, ঠিক আছে। এটা গেল। এখন আমরা কি পেলাম? তো আমরা পেলাম, একটু খেয়াল করে দেখো, এই পাশে চলে যাই। আমরা পেলাম হচ্ছে জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল ডিভাইড বাই টি স্কয়ার, ঠিক আছে। এল বের করা শিখলাম, টি বের করা শিখলাম, এখান থেকে আমরা জি এর মানটা বের করতে পারবো। মনে রাখবো আমরা একটা কথা, খুবই কমন সেন্স, সেটা হচ্ছে একই জায়গায়, মনে করো আমি যেখানে বসে আছি, এখানে আমি কখনোই জি এর মানটা কিন্তু পরিবর্তন করতে পারবো না। জি এর মানটা আমার উপর, তোমার উপর, ইচ্ছার উপর নির্ভর করে না, এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট, ঠিক আছে। তো এইটা প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে। আমি যদি উপরে উঠে চলে যাই, অনেক উপরে পাহাড়ের উচ্চতায়, তাহলে জি এর মানটা পরিবর্তন হবে। অথবা আমি যদি ভেতরে, খনির ভিতরে প্রবেশ করি, তখনও কিন্তু জি এর মানটা পরিবর্তন হবে। কিন্তু আমি এই যে জায়গায় বসে আছি একটা নির্দিষ্ট স্থানে, বা আমি পাহাড়ের উচ্চতায় বসে আছি, সব সময় পাহাড়ের উচ্চতায় বসে আছি, পাহাড়ের উচ্চতায় যে উচ্চতায় বসে আছি ওই উচ্চতায় জি এর মানটা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। মানে একই একটা নির্দিষ্ট জায়গায় জি এর মানটা পরিবর্তন হবে না। কিন্তু আমি পৃথিবী থেকে যদি পাহাড়ে যাই, পৃথিবীতে যে জি এর মানটা ছিল, পাহাড়ের উচ্চতায় কিন্তু সেই জি এর মানটা থাকবে না, ঠিক আছে। আবার পৃথিবীতে আমি একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় বসে আছি, বিভিন্ন রকম পরীক্ষণ করছি সরল দোলকের সাহায্যে, বা যে কোনো কাজে যে কোনো পরীক্ষণ করছি, জি এর মানটা পরিবর্তন করার প্রশ্নই ওঠে না, ঠিক আছে। জি এর মান প্রাকৃতিক ভাবে সৃষ্ট। এবার খেয়াল করে, এটা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, পরীক্ষায় যদি আসে, যদি একটু পেঁচায়া প্রশ্ন আসে, এই যে এরকম একটা লেখচিত্র পাবো, এদিকে থাকবে এল, এদিকে থাকবে টি স্কোয়ার। এইটা কিন্তু এল টি স্কোয়ার গ্রাফ, মনে যেন থাকে, এইটা কিন্তু এল টি স্কোয়ার গ্রাফ, এল ভার্সেস টি স্কোয়ার কিন্তু, ঠিক আছে। তো এইটা দেখো তো, আমি যে কোনো একটা বিন্দু নিলাম, এইটা, এইটুকা দৈর্ঘ্যকে বলবো আমি এল, আর এইটুকা দৈর্ঘ্যকে বলবো আমরা টি স্কোয়ার, এই যে পি বিন্দুতে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মেপে মেপে এখানে দেব। আর এইটা ঢাল, এই এল টি স্কোয়ার লেখচিত্রে আমি ছোট করে লিখলাম, লেখের ঢাল, ঢাল এস বা এম হলে, দেখো তো কি লিখতে পাচ্ছি আমি, জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল ভাগ টি স্কয়ার, মানে 1 ভাগ এম, বা 4 পাই স্কয়ার 1 ভাগ এস। খেয়াল করে দেখো, ঢাল মানে হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা মানে লম্ব ভাগ ভূমি, মানে টি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এল। খেয়াল করে দেখো, ট্যান থেটা মানে হচ্ছে টি স্কয়ার ভাগ এল, এখানে আমাদের কি আছে, এল ভাগ টি স্কয়ার, মানে ঢালের উল্টা, ঢালের উল্টা। তাহলে আমরা ঢালের উল্টা যদি নিই, তাহলে আমাদের যে ঢালটা যদি কখনো দেওয়া থাকে, তাহলে 4 পাই স্কয়ার 1 ভাগ এম বা 4 পাই স্কয়ার 1 ভাগ এস হবে, মনে যেন থাকে। তাহলে গ্রাফিক্যালি প্রেজেন্ট করলো কিন্তু আমরা, বা ঢাল যদি দেওয়া থাকে নৈর্ব্যক্তিকের জন্য, আমরা এখানে ভুল করব না আশা রাখছি। এল টি স্কয়ারের গ্রাফ কিন্তু, ঠিক আছে, এল ভার্সেস টি স্কয়ারের গ্রাফটা এরকম হবে, সমানুপাতিক হবে।
এখন তোমাদের যদি মনে প্রশ্ন স্যার এল টি স্কোয়ার না হয় এল আর টি এর যদি গ্রাফ হয় তাহলে এরকম হবে, এই যে এরকম হবে, এরকম হবে। ওকে, যাই হোক এখানে টি স্কোয়ারের সাথে কিন্তু আমার সমানুপাতিক, এল এর সঙ্গে টি স্কোয়ার কিন্তু সমানুপাতিক। এল যত বাড়বে দোলনকাল তত বাড়বে। বুঝতেই পারছো যে একটা সরল দোলকের দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে কিন্তু দোলনকালটা আস্তে আস্তে কমে যায়, বেড়ে যায়। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা একটা কিন্তু শিখে ফেললাম, ডিটেলস কিন্তু বলে দিলাম সরল দোলক। এবার পাহাড়ের উচ্চতা নির্ণয়, খুবই সহজ, এটা কিন্তু এটাই পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, পাহাড়ের উচ্চতা। তো প্রথমে আমরা একটা পাহাড় দাগালাম, এটা মনে করো একটা পাহাড়, এটা মনে করো একটা পাহাড়। ঠিক আছে, তো এখন খেয়াল করো, দেখো এটা পাহাড়ের পাদদেশ, এটা পাদদেশ, এটা মনে করো পাহাড়ের চূড়া। ঠিক আছে, পাহাড়ের চূড়া। তো এখানে একটা সরল দোলক সেট করলাম, তার দোলনকালের নাম দিলাম হচ্ছে টি। তার টি ইকুয়াল টু কত পাবো, 2π√L ভাগ জি। এই সরল দোলকটা পাদদেশ থেকে মনে করো, এটা পাহাড়ের পাদদেশ, এটা পাহাড়ের পাদদেশ, এখান থেকে মনে করো পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি, পাহাড়ের, এটা একটা পাহাড়, এই পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি। চূড়ায় যখন নিয়ে যাবো তখন তার দোলনকাল তো আর টি থাকবে না। কারণ কি, কারণ জি এর মানটা তো পরিবর্তন হয়ে যাবে। আমার জানা আছে যে উপরের দিকে উঠলে জি এর মানটা কমে যায়। জি এর মানটা যদি কমে যায়, সূত্র কি বলছে দেখো তো, তাকালেই বুঝতে পারতেছি। জি এর মানটা যদি কমে যায় তাহলে টি এর মানটা কিন্তু বেড়ে যাবে। এখন দেখো এই সরল দোলকটাকেই কিন্তু উপরে নিয়ে গেছি, কার্যকরী দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য কি কম বেশি হবে? উত্তর হচ্ছে না, সুতার দৈর্ঘ্য কম বেশি যদি আমি না করি তাহলে কম বেশি হবে না, সুতার দৈর্ঘ্য কম বেশি হবে না। ওকে, তাহলে এখানে আমি কি লিখবো, টি প্রাইম লিখবো, 2π√L এর জায়গায় এল লিখবো, জি এর জায়গায় কিন্তু জি প্রাইম লিখবো, কারণ আমার উপরে উঠে গেলে জি এর মানটা জি প্রাইম হয়ে যায়। ওকে, এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দিব, এখানে 2 নম্বর সমীকরণ। দেখো এই দুটো সমীকরণ লেখা মনে হয় খুব একটা কঠিন কাজ না, এল আর এলটা কিন্তু সেম সেম থাকবে, জি জি প্রাইম হবে আর টি এর জায়গায় টি প্রাইম হবে। বুঝতেই পারছো টি প্রাইম অলওয়েজ গ্রেটার দ্যান টি হবে এক্ষেত্রে, কারণ একটা সরল দোলককে যখন আমি উপরে নিয়ে যাচ্ছি তখন তার জি এর মানটা কমে যাচ্ছে, জি এর মানটা কমে গেলে দোলনকালটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ একেবারে রিভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। এখন আমরা ভাগ করে দিই, টি প্রাইম ভাগ হচ্ছে টি, টি প্রাইম ভাগ টি করলে আমরা কি পাবো, √L, এল কেটে যাবে, জি ভাগ কেটে যাবে, আমি টি প্রাইমটাকে উপরে দিয়েছি তার মানে কি জি ভাগ জি প্রাইম হবে, জি ভাগ জি প্রাইম হবে। তো জি এর জায়গায় আমরা কি বসাবো, জি এম ভাগ আর স্কয়ার বসাবো, আর জি প্রাইম মানে কি জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার বসাবো। দেখো এই যেটা পেলাম, তো জি এম কেটে গেল, আর উপরে থাকলো √R আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। খেয়াল করে ভেরি সিম্পল, এই আর প্লাস এইচ হোল স্কয়ারটা উপরে চলে গেছে। আমরা এই অঙ্কটা যদি 4 মার্কের প্রশ্নে আসে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশনটা একটু দেখাবো। দেখো এখান থেকে আমরা পাচ্ছি আর প্লাস এইচ ডিভাইড বাই আর, খেয়াল করে দেখো আর প্লাস এইচ ভাগ আর, √R স্কয়ারে কিন্তু কেটে গেছে। আমরা কি পেয়েছি একটু দেখে নিই, আমরা পেয়েছি টি প্রাইম ভাগ টি ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইড বাই আর। এখান থেকে আমি হচ্ছে এইচ এর মান বের করতে চাচ্ছি, টি প্রাইম ভাগ টি ইজ ইকুয়াল টু 1 প্লাস এইচ ডিভাইড বাই আর। খেয়াল করে দেখো এই যে আর ভাগ আর, একটু কথা বলার আছে, এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু টি প্রাইম ভাগ টি বিয়োগ হচ্ছে 1, বা এইচ ইজ ইকুয়াল টু টি প্রাইম ভাগ টি মাইনাস 1 ইন্টু হচ্ছে আর। এটা আমাদের সমীকরণ। তো প্রশ্ন স্যার এই সমীকরণটাকে সরাসরি লেখা যাবে না, লেখা যাবে। ঠিক আছে, টি প্রাইম ভাগ টি, এটা উল্টাপাল্টা হওয়ার কোনো কারণই নাই, কারণ এখানে যদি তুমি উল্টাপাল্টা করো তাহলে নেগেটিভ চিহ্ন চলে আসবে। পাহাড়ের উচ্চতা কখন নেগেটিভ হতে পারে না, তখন তুমি উল্টা দিবা। মনে রাখবো আমরা এই উচ্চতায় পাহাড়ের যে দোলনকালটা, পাহাড়ের উচ্চতায় যে দোলনকালটা সেটা কিন্তু অবশ্যই টি প্রাইম হবে, মানে বড়টা হবে। উপরের দিকে উঠে গেলে ঠিক আছে দোলনকালটা বেড়ে যায়, আর দোলনকালটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সরল দোলক আস্তে আস্তে চলবে। খুবই সিম্পল, দোলনকাল বেড়ে গেছে মানে কি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে দোলকের সময় বেশি লাগতেছে, এই যে আস্তে আস্তে চলতেছে, তার মানে সরল দোলকটা আস্তে আস্তে চলবে। দোলনকাল যত বেশি সরল দোলকটা আস্তে আস্তে চলবে, দোলনকাল যত কম তার মানে কি খুব তাড়াতাড়ি দোলনটা সম্পন্ন হচ্ছে। দোলনকাল কম মানে কি কম সময়ে পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে, তার মানে আমার দোলকটা জুড়ে জুড়ে দ্রুত চলছে। ওকে, আচ্ছা এটা বুঝলাম। এখন দেখো তো এইচ ইজ ইকুয়াল টু টি প্রাইম ভাগ টি এর মানটা নাও দেওয়া থাকতে পারে, √R জি ভাগ জি প্রাইম হবে বিয়োগ 1 ইন্টু হচ্ছে আর। খেয়াল করে দেখো এই যে এখান থেকে লিখেছি, এই যে
টি প্রাইম পার টি মানে যে এটাকে এটা দ্বারা ভাগ করে দেখো আমি জি ভাগ জি প্রাইম পেয়েছিলাম। তো আমাদের জি মানে হচ্ছে ভূপৃষ্ঠে দোলন অভিকর্ষ ত্বরণ, আর জি প্রাইম মানে হচ্ছে এই যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তো আমরা দুইটা সূত্রের সাহায্যেই পাহাড়ের উচ্চতা বের করতে পারি। আমরা একটু সূত্রটা ডেভেলপ করে বসাবো 4 মার্কের প্রশ্নে আসলে, বারবার বলেছি আগেও বলেছি, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা একটু ভালো হয়। এটা দিয়ে বের করতে পারবো, এটা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে। আর গ নাম্বারে আসলে আর ওই এটা আর ডেভেলপ করার কোনো দরকার নাই, ঠিক আছে। একটু খেয়াল করে নি, জি প্রাইম যে দরকার হয়, জি প্রাইম বের করার সূত্র কি, জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা আমরা আরো জানি যে আর স্কয়ার ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার, মহাকর্ষে শিখে আসছে অলরেডি। এটা যে কোনোটা দিয়ে বের করে নিতে পারো, যে কোনোটা দিয়ে আমরা জি প্রাইমটা বের করে নিতে পারি। ওকে, শেষ। একটু কথা বলার আছে এখানে, যে আমাদের যে প্রশ্নটা প্রায়শই এসে থাকে সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতায় দোলনকাল সেকেন্ড দোলক করতে হলে আবার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা একটু করে দিচ্ছি। সেকেন্ড দোলক তো তোমরা জানোই, সেকেন্ড দোলক মানে হচ্ছে দোলনকাল কত, 2 সেকেন্ড। দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। বা সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি একই কথা, সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি কিন্তু একই কথা, ঠিক আছে। তো দোলক ঘড়ি বা সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড, 2 সেকেন্ড। অথবা একটি বিট দেয়, দোলক ঘড়ির ক্ষেত্রে একটি বিট দেয় 1 সেকেন্ডে, একটা বিট দেয় 1 সেকেন্ডে। অথবা আমি আরো লিখতে পারি একটি অর্ধ দোলন দেয়, অর্ধ দোলন দেয়, অর্ধ দোলন, দোলনকাল 2 সেকেন্ড মানে কি, অর্ধ দোলন দেয় হচ্ছে 1 সেকেন্ডে। যে ঘড়িটা একেবারে ভালো আছে, কোনো সমস্যা নাই, সেই দোলক ঘড়িটা হচ্ছে একটা বিট দেয় হচ্ছে 1 সেকেন্ডে, বা একটা অর্ধ দোলন দেয় হচ্ছে 1 সেকেন্ডে। বিট মানেই হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, ঠিক আছে। এই যে যদি আমি দেখাই, এই যে এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়াকে আমরা বলবো হচ্ছে একটা বিট। এ থেকে বি তে যাওয়াকে বলবো আমরা অর্ধ দোলনকাল। এ থেকে বি তে যে আবার যদি এতে ফিরে আসে সেটাকে বলবো পূর্ণ দোলন বা দোলনকাল, ঠিক আছে। ভুল যেন না হয়, অর্ধ দোলন মানে হচ্ছে দোলক, দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, এটাকে বলবো আমরা অর্ধ দোলন। যেহেতু এটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকটা ইম্পর্টেন্ট, প্রশ্ন মোটামুটি সেকেন্ড দোলক দিয়ে আসে। সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি এই দুইটা ক্ষেত্রে দোলন কালটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। দোলন কালটা হচ্ছে 2 সেকেন্ড। তো সেকেন্ড দোলকটা যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার দোলন কালটা বেড়ে যাবে, ঠিক আছে। তো একটা দোলক ঘড়ি, আমি একটা প্রবলেম দেখাবো এখন। একটি দোলক ঘড়ি, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবা। একটি দোলক ঘড়ি বা সেকেন্ড দোলক একই কথা, সেকেন্ড দোলক মানে দোলক, দোলক ঘড়ি, হ্যাঁ। সেকেন্ড দোলক পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, দেখো একটু ঘুরে দিব আমি, দোলনকাল তো বেড়ে যাবে তাই না, 2.01 2.02 এভাবে না লিখে আমি একটু সংখ্যা দিয়ে লিখছি, চোখ অন্য ভাবে লিখতেছি, যে কোনো ভাবে থাকতে পারে তোমাদের পরীক্ষায় প্রশ্নে, যে 1000টি দোলন দেয়, 1000টি দোলন দেয়, দোলন বলতে কিন্তু পূর্ণ দোলন, 1000টি দোলন দেয় 2008 সেকেন্ডে, 1000টি দোলন দেয় 2008 সেকেন্ডে, ঠিক আছে। তো একটা সেকেন্ড দোলক ঘড়ি বা সেকেন্ড দোলক দুটো একই কথা বলছি, দোলক ঘড়ি মানে সেকেন্ড দোলক, ঠিক আছে। সেকেন্ড দোলকের মানে, সেকেন্ড দোলক মানে বেসিক্যালি দোলক ঘড়ি না, সেকেন্ড দোলকের কাজ কি বলে, দোলন কালও 2 সেকেন্ড, দোলক ঘড়ির দোলন কালও 2 সেকেন্ড, ঠিক আছে। এই সেন্সে আমরা বলেছি, জিনিস কিন্তু এক না, কিন্তু দোলন কালটা একই। 1000টি দোলন দেয় হচ্ছে 1 সেকেন্ডে। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, যে পাহাড়ের উচ্চতা কত, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। এটা গ নাম্বারে আসে সাধারণত। 3 নাম্বার হচ্ছে বা 2 নাম্বার হচ্ছে দোলকটি সেকেন্ড দোলন কি ব্যবস্থা গ্রহণ করলে, কি ব্যবস্থা গ্রহণ করলে, দোলকটি পুনরায় সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে, সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে, ঠিক আছে, আচরণ করবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করবা। পাহাড়ের উচ্চতা নির্ণয়,
তা পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র কি? টি প্রাইম ভাগ টি বিয়োগ 1 ইনটু হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র। তো টি প্রাইম আমার লাগবে। দেখো তো টি প্রাইম মানে কি? টি প্রাইম মানে পাহাড়ের চূড়ায় দোলনকালটা কত। তো পাহাড়ের চূড়ায় দোলনকাল দেখো তো, এখানে দোলনকালটা সরাসরি দেওয়া নেই, আমাদের দেওয়া আছে যে 1000টি দোলন দেয় 2004 সেকেন্ডে, তার মানে 2004 ভাগ হচ্ছে 1000 এত সেকেন্ড। আমরা আগেই বলেছি যে এরকম করে একটু চালাকি করে অঙ্ক দেওয়া থাকে যে অনেক সংখ্যক দোলনের সময়টা দেওয়া থাকে, দোলনকাল সরাসরিটা দেওয়া থাকে না, তখন আমরা টোটাল সময়কে আমরা দোলন সংখ্যা দ্বারা ভাগ করে দোলনকালটা বের করে নিব। ঠিক আছে, আমি অনুমানে দিয়েছি 2004 ভাগ হচ্ছে 1000, 2.004 সেকেন্ড। ওকে, একটু মনে রাখবো আমরা এই অঙ্কটা, আমি কিন্তু বারবারই বলে আসতেছি যে পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা কিন্তু নিব, পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা নিব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। পরীক্ষার হলে কোনটাতে বেশি নিব কোনটাতে কম নিব এত চিন্তা ভাবনা না করে, হ্যাঁ, আমরা অনেকগুলো সংখ্যা নিয়ে নিব। তো পয়েন্টের পরে 5টা 6টা করে সংখ্যা নিয়ে নিব, বুঝতে পেরেছো? তাহলে টোটাল হিসাব নিকাশে কিন্তু আমাদের ভুল হয় না। তারপর লাস্টে উত্তরের সময় কোনো ঝামেলা নেই, কিন্তু ভেতরের ক্যালকুলেশনের সময় দেখো, এখানে যদি আমি 2.004 না লিখে শুধু 2 লিখতাম তাহলে কি অঙ্ক হইতো? একেবারেই হইতো না, তাহলে তো পরিবর্তনই হলো না। এখন এখানে বসায় দাও, বসায় দিচ্ছি টি প্রাইম এর মান হচ্ছে 2.004, আর ভূপৃষ্ঠের দোলনকাল যেহেতু দোলক ঘড়ি বা সেকেন্ড দোলক, এটা 2 সেকেন্ড ভূপৃষ্ঠের দোলনকাল। ঠিক আছে, 2 বিয়োগ 1 ইনটু হচ্ছে আর। তো 2.004 ভাগ হচ্ছে 2, 1.002 বিয়োগ হচ্ছে 1 ইনটু আর এর মান বসাও 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6। তো আমরা পাচ্ছি বিয়োগ হচ্ছে 1 ইজিক্যাল টু গুণ হচ্ছে 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6। দেখো 12,800, খুব সুন্দর একটা রেজাল্ট আসছে, 12,800 মিটার। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। দেখো গ নাম্বারে এই প্রশ্নটা আছে, আমরা কিন্তু এভাবে অ্যান্সার করে ফেলবো, আমরা এত কিছু লিখবো না, তবে এইটার পরিচয় দিব কিন্তু যে পাহাড়ের উচ্চতা দোলনকাল টি প্রাইম ইজিক্যাল টু এত, ভূপৃষ্ঠে দোলনকাল টি ইজিক্যাল টু এত, পৃথিবীর ব্যাসার্ধ আর ইজিক্যাল টু এত, কথাগুলো লিখে আমরা দেখাবো। ঠিক আছে, আর ঘ নাম্বারে যদি আসতো এই সমীকরণটাকে ডেভেলপ করে নিও, এইটুকু লিখলে 4 মার্ক দিবে না, নাম্বার শিওর কাটা খাবা, এইটুকু লিখলে দিবে না। ঠিক আছে, সুতরাং আমরা একটু ওই বুঝি না, সরি, কোনো সমস্যা নেই, দরকার নেই গ নাম্বারে, দরকার নেই গ নাম্বারে অযথা খাটনি করার দরকার নেই। ঠিক আছে, গ নাম্বারে দরকার নেই, করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু গ নাম্বারে আমার মনে হয় না যে করা দরকার, যেহেতু 3 নাম্বার। ওকে, করে দেখালে কোনো সমস্যা নেই, একেবারে সহজ জিনিস, যে তুমি এখানে একটা দোলনকাল ওখানে একটা দোলনকাল খালি ভাগ করে দিছো, কি কঠিন কি? এই যে দোলনকাল এই দোলনকাল ভাগ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, কি ব্যবস্থা গ্রহণ করলে দোলকটি পুনরায় সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে? দেখো খেয়াল করো, আমি একটু দাগায় দেখাচ্ছি, এটা পাহাড়ের উচ্চতা, আমি দাগায় যদি দেখাই। ঠিক আছে, তো এখানে আমার দোলনকাল ছিল হচ্ছে 2 সেকেন্ড, এখানে দোলনকাল কত হয়ে গেছে? টি প্রাইম ইজিক্যাল টু এখন হয়ে গেছে 2.004 সেকেন্ড। তো পাহাড়ের চূড়ায় এইটাকে পুনরায় সেকেন্ড দোলক হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, কি ব্যবস্থা গ্রহণ করে দোলকটি পাহাড়ের চূড়ায় লিখি, পাহাড়ের চূড়ায় পুনরায় সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। তো পাহাড়ের চূড়ায় তুমি কিন্তু নিয়ে চলে গেছো, এইটার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই ঘ নাম্বার প্রশ্নে। এখন আমি কোথায় বসে আছি? পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দোলনকাল কত? টি প্রাইম। ঠিক আছে, আমি এখন দোলনকাল কত করতে চাই? 2 করতে চাই। তো দেখো এটার সাথে আর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা বাদ, এটা নিয়ে আমি কথা বলবো না। টি প্রাইম আমার আছে, এখন এটাকে আমি হচ্ছে করতে চাই টি মনে করো ডাবল প্রাইম, টি ডাবল প্রাইম ইজিক্যাল টু কত হবে? 2 সেকেন্ড হবে। এখন আমার দোলকটা কিন্তু সেকেন্ড দোলকের নাই 2.004 সেকেন্ড হয়ে গেছে তার দোলনকাল, তার মানে কি সে আর দোলক ঘড়ি হিসেবে কাজ করছে না ওইভাবে, মানে একটু সংশোধন করা প্রয়োজন। তো এখন আমি বললাম যে এটাকে আবার পুনরায় আমি সেকেন্ড দোলক হিসেবে ব্যবহার করতে চাই। মনে রাখবা আমি কিন্তু এখন পাহাড়ের চূড়ায় বসে আছি, পাহাড়ের চূড়াতেই এই সেকেন্ড দোলকটাকে, এই দোলকটাকে সেকেন্ড দোলক হিসেবে তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা আগেই বলেছি একই জায়গায় থেকে আমরা কখনোই জি এর মানটা পরিবর্তন করতে পারবো না। কি করতে হবে তাহলে? সুতার দৈর্ঘ্য কম বেশি করতে পারবো আমি, হ্যাঁ, সুতার দৈর্ঘ্য আমি কেটে কুটে বা জোড়া লাগিয়ে বড় করতে পারবো। তাহলে আমরা আমাদের হাতে কি আছে? সুতার দৈর্ঘ্য ছোট বা বড় করা, অর্থাৎ দোলক দৈর্ঘ্যকে আমি বড় বা ছোট করতে পারবো। ওকে, দেখো তো আমার এখানে জি এর মান কত? জি প্রাইম। এই পাহাড়ের উচ্চতায় দোলনকাল কত? সরি, অভিকর্ষ ত্বরণ কত? জি প্রাইম।
তাহলে আমি দেখো সূত্র লিখবো, দেখো বুঝতে পারি কিনা, না পারলে আমাকে বলবা। টি প্রাইম ইজ ইকাল টু 2 পাই রুট আবার এল ভাগ হচ্ছে জি প্রাইম লিখলাম প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। এবার টি ডাবল প্রাইম সমান লিখবো, দেখো তো 2 পাই রুট আবার এল তো পরিবর্তন করতে হবে, দেখো তো এলটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। আমি একটা কাজ করি, এখানে এল প্রাইম ভাগ জি প্রাইম লিখলাম প্রথমবারে, ঠিক আছে। এল প্রাইম নালে এরই থাক, কোনো সমস্যা নেই। আমাদের সিম্বল না কিন্তু যখন ঝামেলা নেই, আমি সিম্বল যেন ঝামেলা না হয় এই জন্য কিন্তু বারবার সতর্ক করেছি, প্রত্যেকটা থিওরি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা আমি একটু কাটাকাটি হলো, আবার লিখি 2 পাই রুট আবার এল ভাগ জি প্রাইম, কারণ আমি পাহাড়ের চূড়ায় কিন্তু এখনো আছি বসে, পাহাড়ের চূড়ায় আমি এই দোলকটাকে সেকেন্ড দোলকে পরিণত করতে চাচ্ছি। তাহলে আমার 2 পাই রুট আবার এল ভাগ জি প্রাইম হবে। এল এর তো কোনো পরিবর্তন হয় না, এখন আমি এল এর পরিবর্তন করতে চাচ্ছি। এখন এই এল এর পরিবর্তন করে কি করব আমরা, মনে করো এল ডাবল প্রাইম করব, এই যে মিলায়া লিখলাম। আর জি এর পরিবর্তন কি হবে না, জি প্রাইমই থাকবে। দেখো আমি পাহাড়ের চূড়ায় বসে আছি, পাহাড়ের চূড়ায় আমার অভিকর্ষ ত্বরণ কত, জি প্রাইম। তাহলে আমি প্রথম ক্ষেত্রে যদি লিখি টি প্রাইম ইজ ইকাল টু 2 পাই রুট আবার এল ভাগ জি প্রাইম, আমাকে দ্বিতীয় ক্ষেত্রেও লিখতে হবে 2 পাই রুট আবার এল ডাবল প্রাইম ভাগ জি প্রাইম। জি প্রাইমটা পরিবর্তন করা যাবে না, আমি ইচ্ছা করলে পাহাড়ের চূড়ায় বসে থেকে আমি জি প্রাইম পরিবর্তন করতে পারবো না। একটু মনে রাখি আমরা, তুমি যদি মনে করো যে পাহাড়ের চূড়ায় দোলন অভিকর্ষ ত্বরণটা বের করে নেবা, বিভিন্ন ভাবে করা যায় অঙ্ক। এখানে কিন্তু আমি জি দিয়ে লিখেছি, এখানকার টিকে আমি 2 পাই রুট আবার এল ভাগ জি লিখেছি, তাই আমি যখন পাহাড়ের চূড়ায় বসে আছি তখন আমি 2 পাই রুট আবার এল ভাগ জি লিখবো না, লিখলেও কিন্তু অঙ্কটা উত্তর অটোমেটিক্যালি মিলে যাবে, আমরা কিন্তু লিখবো না, কারণ পাহাড়ের চূড়ায় দোলনের যে অভিকর্ষ ত্বরণ কিন্তু জি না, পাহাড়ের চূড়া মানে একটা নির্দিষ্ট উচ্চতা, এই যে উচ্চতা, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা কিন্তু জি প্রাইম, তাই আমি এখানে জি প্রাইম লিখবো, এখানেও জি প্রাইম লিখবো, কারণ আমি পাহাড়ের চূড়াতেই বসে আছি। পাহাড়ের চূড়াতে বসে থেকেই আমি এই 2.004 সেকেন্ডের দোলকটাকে আমি আবার পুনরায় সেকেন্ড দোলকে পরিণত করতে চাচ্ছি। এখন ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কোনটা উপরে রাখবো, এটা রাখলে হয়েছে, আমি যেহেতু টি ডাবল প্রাইমটা উপরে রাখবো, টি ডাবল প্রাইম ভাগ টি প্রাইম ইজ ইকাল টু 2 পাই রুট আবার এল ডাবল প্রাইম। আমি এখন কি করতে চাচ্ছি, কার্যকরী দৈর্ঘ্যটাকে এল ডাবল প্রাইম করতে চাচ্ছি, তাই আমরা এল ডাবল প্রাইম লিখেছি। ইচ্ছা এখানে এল লিখেছি, এখানে এল ডাবল প্রাইম লিখেছি, কোনো সমস্যা, কোনো সমস্যা না। এল ডাবল প্রাইম ভাগ হচ্ছে জি প্রাইম ডিভাইড বাই 2 পাই রুট আবার এল, এল ভাগ হচ্ছে জি প্রাইম। এলটা হচ্ছে আগে যে কার্যকরী দৈর্ঘ্য ছিল, এলটা আমি বের করে নিব। আমাদের জানা আছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কিভাবে বের করে নিব, 2 পাই রুট আবার এল ভাগ জি, এখানে হচ্ছে আমি টি ইজ ইকাল টু, এখানে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা ভূপৃষ্ঠে যা ছিল সেটা বের করে নিচ্ছি আমি, 2 ইজ ইকাল টু 2 পাই রুট আবার এল এর জায়গায় এল থাকবে আর জি এর জায়গায় 9.8 থাকবে। এখানে হিসাব নিকাশ করলে আমি এল এর মানটা পাবো 0.9929, এখানে এটা বসায় দেবো। আর এই 2 পাই কেটে যাবে, জি প্রাইম কেটে যাবে, যেহেতু পাহাড়ের চূড়ায় বসে আছি বারবার একই কথা বলছি, এল জি প্রাইম একই জায়গায়, জি প্রাইম মানে অভিকর্ষ ত্বরণ একই রকম থাকবে, কেটে যাবে। আবারও বলছি পাহাড়ের চূড়ায় বসে আছো, জি এর জায়গায় আমি জি প্রাইমই লিখবো, শুধু জি লিখবো না, কারণ আমি পাহাড়ের চূড়ায় আছি। জি লিখলেও কিন্তু জি আর জি কেটে যেত, কিন্তু আমি লিখবো না কারণ আমি পাহাড়ের চূড়ায় আছি, কিন্তু ওখানকার জি কে আমি কখনোই জি অভিকর্ষ ত্বরণকে কখনোই আমি জি লিখি নাই থিওরিতে, আমরা জি প্রাইম লিখবো, ঠিক আছে। আর কার্যকরী দৈর্ঘ্য এখানে কোনো সমস্যা না, এখান থেকে আমি টি প্রাইমের মান জানি, টি প্রাইমের মান কত করতে হবে 2, টি প্রাইমের মান 2.004, ডাবল প্রাইমের মান করতে হবে, ঠিক আছে 2, আর এখানে আমি এল প্রাইম আমার করতে হবে, আর এল এর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম, জি প্রাইম কেটে যাবে, তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এল ডাবল প্রাইমের মানটা বের করব, হিসাব করব। আশা রাখি বুঝতে পারছো, ওকে করে ফেলবা বাসায়, ভুলে জানা না হয়, ভুল হলে কনফিউশন হলে আমাকে নক দিবা। এবার খেয়াল করো, সময় সংশোধন খুবই সহজ, সময় সংশোধন। তো এই প্রশ্নটা করার ক্ষেত্রে আবারও একই কথাই বলবো, আমরা একটু ওই এবার আজকে কিন্তু আর লিঙ্ক দিব না, নেক্সট দিনে আমরা এই চ্যাপ্টারের সিকিউ সহ যেটুকু বাদ থাকলো আমাদের থিওরি প্রথম অংশ থিওরি অতি অল্প, ওটা দিয়ে আমরা সিকিউটা করে ফেলবো, হ্যাঁ পরশুদিন, আজকে রবিবার মঙ্গলবারে, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, একেবারে সহজ একটা চ্যাপ্টার, সময় সংশোধন। তো মনে করো কোনো কারণে সরল দোলকের দোলনকাল পরিবর্তন হয়ে গেছে, বা একটা দোলক ঘড়ি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে হয়তো বা 30 বার জুড়ে চলছে, বা 30 বার ধীরে বিট দিচ্ছে, ঠিক আছে। তো আমি দিন নিয়ে যদি কাজ করি, একদিন ইজ ইকুয়াল টু 86,400 সেকেন্ড, ওকে।
তাহলে দেখো তো, একটা সঠিক সময় প্রদানকারী দোলক ঘড়ি একদিনে ৮৬,৪০০টি বিট দিবে। দিনে কয়টা বিট দিবে? দিনে ৮৬,৪০০টি বিট দিবে, কারণ একটা বিট মানে 1 সেকেন্ড। কারণ কি, দোলক ঘড়ি মানে হচ্ছে 2 সেকেন্ড তার দোলনকাল, একটা বিট দিবে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে ৮৬,৪০০ সেকেন্ডে কয়টা বিট দিবে? ৮৬,০০০। এরপর স্যার একদিনে কি সবসময় কাজ করতে হবে? নো, পরীক্ষার প্রশ্নে যত সময় নিয়ে কাজ করতে বলবে সেই সময় নিয়ে কাজ করবো। সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, ঠিক আছে? সাধারণত 1 দিন থাকে। 1 ঘন্টা থাকলে আমি 1 ঘন্টা নিয়ে কাজ করতাম। একদিনে সে ৮৬,৪০০টি বিট দিবে বা অর্ধ দোলন দেবে। ওকে, তাহলে দেখো তো, কোনো কারণে মনে করো বিট এনটি কম বা বেশি দিলে কোনো কারণে, তো মনে করো প্রথমে 1 নম্বরে আসলাম, এনটি বিট কম দিলে, তাহলে দিনে বিট সংখ্যা কত হবে? দিনে বিট সংখ্যা হবে হচ্ছে ৮৬,৪০০ বিয়োগ হচ্ছে এনটি। ওকে, তো এই যে ৮৬,৪০০ বিয়োগ এনটি বিট দিবে কত দিনে? একদিনেই তো দিবে। লিখবো আমরা ৮৬,৪০০ বিয়োগ এনটি টি বিট দিবে ৮৬,৪০০ সেকেন্ডে। ওকে, ভেরি সিম্পল কথাবার্তা। আমার দিনের সেকেন্ডের সংখ্যা তো আর কম বেশি হবে না, দিনের সেকেন্ড সংখ্যা কত? ৮৬,৪০০ থাকবে। আর আমার বিট সংখ্যা এখন কম দিয়ে দিছে, এতটি বিট দিবে, অতএব একটি বিট দিবে ৮৬,৪০০ ভাগ হচ্ছে ৮৬,৪০০ বিয়োগ এন সেকেন্ডে। অতএব আমি যদি দোলনকাল বের করতে চাই পরিবর্তিত, দুইটা সংখ্যা বের করতে হবে। ওকে, দুইটা বিটের সংখ্যা বের করতে হবে। তাহলে ৮৬,৪০০ বিয়োগ হচ্ছে এন গুণ হচ্ছে 2, ঠিক আছে? অতএব টি প্রাইম ইজ ইকুয়াল টু ৮৬,৪০০ ভাগ হচ্ছে ৮৬,৪০০ বিয়োগ এন গুণ হচ্ছে 2। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।